क्या है ना चलाने है ना আউযুবিল্লাহি মিনাশ শাইতানির ऐसे नहीं। রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে 46 এর শর্ট হাইফেন ক, খ, গ, ঘ, ঙ, তারপরে 47, 48, 49, 50, 51, 52, 53। আজকে ওইগুলা আর আলোচনা করব না। আজকে আমরা শুরু করব সরাসরি 54 ধারা থেকে, নাকি পিছনের গুলো একটু রিভিশন দিয়ে আসবো? দেন एक সেন্টু बार ভাই सर সুযোগ দেন। रिविजन देन सर আমার সুযোগ নেই দেন বাইরে তো কইছে। ঠিক আছে, আমাদের সেন্টুমিয়া ক্লাসে অ্যাটেন্ড থাকলে মনে করেন যে একটু ভালো লাগে, কারণ সেন্টুমিয়া অনেকগুলো প্রশ্ন করে, এই জন্য ক্লাসটা ভালো লাগে। তাহলে 46-এর পর হচ্ছে গ্রেফতারের প্রক্রিয়া বা গ্রেফতারকারী কর্মকর্তার দায়িত্ব। গ্রেফতারের প্রক্রিয়া এবং গ্রেফতারকারী কর্মকর্তার কর্তব্য যেটা, সেটা হচ্ছে 46-এর শর্ট হাই 46-এর ক। এখানে একে 6টা বিষয় বলা আছে: ক, খ, গ, ঘ, ঙ, চ। কতে বলা আছে গ্রেফতারের সময় নিজের দৃশ্যমান ও স্পষ্ট পরিচয় বহন করবেন শনাক্ত করার জন্য। অর্থাৎ আমি যে গ্রেফতার করতে গেলাম, আমাকে যাতে শনাক্ত করতে পারে, এই জন্য আমার স্পষ্ট পরিচয় দৃশ্যমান রাখতে হবে। হতে হচ্ছে উপস্থিত ব্যক্তিদের প্রয়োজনে আমার পরিচয়পত্র বা আইডি কার্ড দেখাইতে হবে। গতে হচ্ছে গ্রেফতারের স্মারকলিপি প্রস্তুত করতে হবে এবং একজন সাক্ষীর সাক্ষ্য নেবেন। সাক্ষী পাওয়া না গেলে সেই বিষয়ে লিপিবদ্ধ করতে হবে এবং গ্রেফতারকারী ব্যক্তির আঙ্গুলের ছাপ নিতে হবে যেন সে অস্বীকার করতে না পারে। তারপর হচ্ছে 46-এর ক এর ঘ, অভিযুক্ত ব্যক্তিকে যাকে গ্রেফতার করা হবে, সে যদি বাড়ির বাইরে থেকে গ্রেফতার করা হয় তাহলে 12 ঘন্টার ভিতরে তার আত্মীয় স্বজনকে জানাইতে হবে। ঙতে হচ্ছে তার দেহে যদি আঘাতের চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে 46-এর ঙ ধারা মোতাবেক তাকে চিকিৎসা করাইতে হবে এবং চিকিৎসা সনদ সংগ্রহ করতে হবে। 46-এর ক এর চ, গ্রেফতারকৃত ব্যক্তিকে 12 ঘন্টার ভিতরে তার আইনজীবী বা আত্মীয় স্বজনের সাথে সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। এই ছিল 46-এর ক। এখন হচ্ছে ফৌজদারি কার্যবিধানের 46-এর খ, সরকারি রেজিস্ট্রার সাধারণ ডায়েরিতে গ্রেফতারের তথ্য লিপিবদ্ধ করা এবং গ্রেফতারের তথ্য প্রদান করা। 46-এর খ এর একে বলছে গ্রেফতারের রেকর্ড অফিসিয়াল রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা। এখানে 4টা বিষয় লিপিবদ্ধ করবেন: গ্রেফতারের কারণ, কে গ্রেফতারের অভিযোগ দিয়েছে তার নাম, এবং গ্রেফতার সংক্রান্ত বিষয়ে কার কাছে খবর দেওয়া হয়েছে, অর্থাৎ আসামি যে গ্রেফতার করা হইলো এটার খবর কার কাছে দেওয়া হয়েছে সেই বিষয়, এবং যেই পুলিশ অফিসারের হেফাজতে আসামি আছে সেটা লিখতে হবে। কোথায়? অফিসিয়াল রেকর্ডে। 2 হচ্ছে সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা। 2 স্থানে লিপিবদ্ধ করবেন: নিজ থানা এলাকায় হইলে নিজ থানা এলাকার সাধারণ ডায়েরিতে, আর অন্য থানা এলাকার হইলে সেই থানায় একটা স্মারকলিপি দিবেন, ওই থানার অফিসার ইনচার্জ তার জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। তারপর হচ্ছে 46-এর খ এর 3, পরিবার বা পরিচিতদের তথ্য দেওয়ার বাধ্যকতা। অর্থাৎ আপনি তথ্য দিতে বাধ্য থাকবেন। তাহলে বাধ্য থাকবেন দায়িত্বপ্রাপ্ত যে সাধারণ ডায়েরি। এখন সাধারণ ডায়েরি এটা গতকালকে বিশাল আলোচনা করছি, এই জন্য আজকে এতভাবে আলোচনা করার সুযোগ নাই। অর্থাৎ আমরা এক কথায় ধরে নেই, হয় ভারপ্রাপ্ত কর্মকর্তা নতুবা ডিউটি অফিসার যখন কোনো ব্যক্তির খোঁজ খবর নিতে আসবে, ইনি তথ্য দিতে বাধ্য থাকবেন। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধানের 46-এর গ, গ্রেফতারের তথ্য রক্ষণাবেক্ষণ ও প্রদর্শন। পুলিশ কমিশনার, পুলিশ সুপার এটার দায়িত্বে থাকবেন। রক্ষণাবেক্ষণের জন্য একজন এএসআই নিয়োজিত করবেন। গ্রেফতার ব্যক্তির নাম, ঠিকানা, অপরাধ, যে অপরাধে গ্রেফতার করা হয়েছে সেটা স্পষ্টভাবে লিখবেন। প্রয়োজন হইলে ডিজিটাল আকারে থানায়, জেলায় বা মহানগর সদর দপ্তরে প্রদর্শন করবেন। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 46-এর গ দ্বারা গ্রেফতারকৃত ব্যক্তির স্বাস্থ্য ও নিরাপত্তা। যেই পুলিশ অফিসারের হেফাজতে থাকবে তার দায়িত্ব হবে তার স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করা। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 46-এর
গ্রেফতারকৃত ব্যক্তির চিকিৎসা করতে হবে। গ্রেফতারকৃত ব্যক্তির চিকিৎসা করবেন যদি সে সরকারি হাসপাতালে নিবেন, অসুস্থ হলে তাকে চিকিৎসা করাবেন। আর যদি নারী আসামি হয় তাহলে নারী চিকিৎসক বা মহিলা নার্স বা মহিলা কর্মীর উপস্থিতিতে চিকিৎসা করাবেন। প্রতিবেদন সংগ্রহ করবেন। ম্যাজিস্ট্রেটের নিকট যদি উপস্থিত হয় তাহলে ম্যাজিস্ট্রেট চিকিৎসার নির্দেশ দিবেন। প্রয়োজন হইলে তিনি ভিডিও কলের মাধ্যমেও হাজির করার নির্দেশ দিতে পারেন। তারপর হচ্ছে 47, যে স্থানে গ্রেপ্তার করবে সেই স্থানের তল্লাশি তিনি অনুমতি দিবেন এবং সুযোগ সুবিধা দিবেন। 48, যদি অনুমতি না দেয় তাহলে সেই স্থানে দরজা জানালা ভেঙে প্রবেশ। 49, প্রয়োজন হইলে দরজা জানালা ভেঙে বাইর হইতে পারবেন। 50 দ্বারা হচ্ছে গ্রেপ্তারের সময় যতটুকু বল প্রয়োগ করা দরকার ততটুকু করবেন, তার বেশি করা যাবে না। 51 দ্বারা আটক ব্যক্তির দেহ তল্লাশি, যদি সে জামিন নিতে পারে বা মুচলেকা দিতে পারে সেই ক্ষেত্রে তাকে তল্লাশির প্রয়োজন নাই। আর যদি জামিন নিতে সে অসামর্থ্য হয় সেই ক্ষেত্রে তল্লাশি করতে পারবেন। আর তার পরিধেয় বস্ত্র ব্যতীত যেগুলা হেফাজতে নিবেন সেগুলো সাক্ষীর উপস্থিতিতে জব্দ তালিকামূলক হেফাজতে নিবেন। প্রয়োজনে আসামিকে বা তার মনোনীত ব্যক্তিকে 1 কপি সরবরাহ করবেন। পিআরবি 322 বিধি। ফৌজদারি কার্যবিধি আইনের 52 দ্বারা গ্রেফতারকৃত মহিলা যদি হয় সেই ক্ষেত্রে তার দেহ তল্লাশির ক্ষেত্রে অবশ্যই মহিলা দ্বারা গ্রেফতার করাইতে হবে, তল্লাশি করাইতে হবে। 53 দ্বারা পিআরবি 322। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। আজকের আলোচনা হবে ফৌজদারি কার্যবিধি আইনের 54 দ্বারা। 54 দ্বারা এটা হচ্ছে পুলিশের বিশাল একটা ক্ষমতা, যেটা হচ্ছে পুলিশ অফিসার পরোয়ানা ব্যতীত, ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত গ্রেপ্তার করতে পারেন। আগে ছিল 9টি ক্ষেত্র, এখন সেটা পরিবর্তন হইয়া হয়েছে 11টি ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। 11টা বিষয় আপনারা আমার সাথে সাথে বলবেন যাতে একবারে আমরা 11টা বিষয় মুখস্থ রাখতে পারি। কারণ এখানে যদি আপনি একটু কম বেশ করেন তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনার পরিবর্তন হওয়ার সুযোগ আছে। অর্থাৎ পরিবর্তন হইলে পরে কি হবে, আপনার এই যে সিরিয়ালিটি যেটা আছে প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত এরকম যে 11 পর্যন্ত গেছে, এই সিরিয়াল ভঙ্গ হইলে আপনার এমসিকিউর জন্য অনেকটা চাপ হবে এবং আপনার লিখিতর ক্ষেত্রে অনেকটা কি হবে, ভুল ধরা পড়বে। এই জন্য আমরা ভুলটা যাতে এড়াইতে পারি সেই জন্য আমরা সবাই এটা মনে মনে বলবো যাতে আমাদের ভুল না হয়। আমরা একবারে সহজভাবে বলার স্যার, চেষ্টা করব। 54তে স্যার কন্ডিশনটা ধরার আগে আমি একটা প্রশ্ন করতে চাই স্যার। জি বলেন। প্রশ্ন হচ্ছে এই যে আমরা যে গ্রেফতার করলাম এবং গ্রেফতারের পদ্ধতি এবং গ্রেফতারকারী কর্মকর্তার কর্তব্য, করণীয় কি কি। হুম এখন আমাদের যদি প্রশ্নটা আসে গ্রেফতার সম্বন্ধে যে গ্রেফতার কাকে বলে, হুম এবং একজন পুলিশ অফিসারের গ্রেফতারের ক্ষেত্রে করণীয় এবং কর্তব্য কি কি, তখন হুম স্যার আপনি যা যা বললেন এই মুহূর্তে 46-এর ক, ক এর 4টা কন্ডিশন, খ, খ এর 3টা কন্ডিশন, গ, হ, গ এর একটা কন্ডিশন, তার কোনো কন্ডিশন নাই, এরকম যে কন্ডিশন গুলো বললেন, এই প্রত্যেকটা কন্ডিশন কি স্যার দিতে হবে? একজন গ্রেফতারকারী কর্মকর্তার করণীয় কি কি? না, কর্তব্য দিবেন শুধু আপনি 46-এর ক, শুধু 46-এর ক দিব স্যার? শুধু 46-এর ক দিবেন, এটা হচ্ছে আপনার কর্তব্য। আর ওই যে বাকি যেগুলা গ্রেফতারের সরকারি আর রেজিস্ট্রেশন, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার জেনারেল পরবর্তী এন্ট্রি। কার্যক্রম। যদি আপনাকে বলে যে একজন গ্রেফতারকৃত ব্যক্তিকে গ্রেফতার করার পরে পুলিশ অফিসারের করণীয় কি, গ্রেফতার করার পর পুলিশ অফিসারের করণীয় কি, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, গ্রেফতার করার পর তারে থানা হাজতে নিয়ে যাবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানাবেন, জেনারেল ডায়েরিতে নোট করবেন, সরকারি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করবেন। এগুলো হচ্ছে কি পরের কার্যক্রম। জি স্যার। বুঝা এখানে গেছে? স্যার আরেকটা প্রশ্ন আছে। ওই যে ঠিক আছে আপনার কথা, ওই যে সংজ্ঞাটা হচ্ছে যে গ্রেপ্তার কাকে বলে, ওই যে 46 46, ধারা এবং পিআরবি 316। তারপরে 316। গ্রেপ্তারের পদ্ধতি, হ্যাঁ কখন গ্রেপ্তারের পদ্ধতি কথাটা বলবে তখন আমরা 46-এর 1, 2, 3 দিব। হ্যাঁ, তারপরে গ্রেপ্তারের সময় যেটা করণীয়, যে এখন বলছেন গ্রেপ্তারের সময় করণীয়, সেটা হচ্ছে যে 46-এর ক। এই এই কথাটাই পুরোটাই এটাই আর কি, 46-এর ক থেকে একবারে ওই যে ইয়া 6 পর্যন্ত আর কি। আর গ্রেপ্তারের করণীয় হলো ওই যে 46-এর খ থেকে শুরু হবে আর কি। গ্রেপ্তারের পদ্ধতি যদি আসে তাহলে আপনি একটা জিনিস মনে রাখবেন, 46-এর 1, 2, 3
46-এর ক এর ক খ গ, ঠিক আছে? গ্রেপ্তারের পদ্ধতি আসলে মাথায় রাখবেন 46-এর 1 2 3, 46-এর ক এর ক খ গ, 47 48 49 50 51 52 এই পর্যন্ত আপনারে লিখতে হবে পদ্ধতির ক্ষেত্রে। বুঝা গেছে? স্যার আরেকবার একটু বলবেন স্যার। বলেন। স্যার এখন যেটা বলছেন ওটা একটু আবার রিপিট করবেন স্যার। মানে গ্রেপ্তারের পদ্ধতি। জি স্যার। হ্যাঁ, আমি বলতেছি, লেখেন। গ্রেপ্তারের পদ্ধতি যদি প্রশ্ন আসে যে গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন, তাহলে 46-এর 1 2 3, তারপর হচ্ছে 46-এর ক এর ক খ গ, তারপরে লিখবেন 47 48 49 50 51 52। যদি আসে গ্রেপ্তারের পরের পদ্ধতি, গ্রেপ্তারের পর পুলিশ অফিসারের করণীয় কি, তাহলে 46-এর ক এর গ ঙ চ, গ ঙ চ, ক এর ঘ ঙ চ, তারপরে 46-এর খ গ গ ঙ। এর সাথে আরো আপনাদের যেগুলো আছে, আসামির দেহ তল্লাশি করবেন, থানায় হেফাজতে নিবেন, তার কি কয় খাবার দাবারের ব্যবস্থা করবেন, এইগুলা যা আছে এইগুলো ব্যবহার করবেন। কিন্তু আপনার মূল দ্বারা আসবে 46-এর ক এর ঘ ঙ চ, অর্থাৎ প্রথম তিনটা হইলো গ্রেপ্তারের পদ্ধতি, আর পরের 46-এর ক এর পরের তিনটা হইলো কি গ্রেপ্তারের পরে কি কি কাজ করবেন, কি দায়িত্ব পালন করবেন। বুঝা গেছে? জি স্যার। তাহলে কি সামনে অ্যাডভান্স হবো? জি স্যার। ঠিক আছে। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারা হচ্ছে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতি রেখে নিম্নলিখিত 11টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। প্রথমত, পুলিশ অফিসারের উপস্থিতিতে আমলযোগ্য অপরাধ করলে। প্রথম তিনটা একটু মনোযোগ দিয়ে শুনেন, এর পরের গুলো আপনার মনোযোগ দিয়ে না শুনলেও হবে, কারণ পরের গুলো আমরা সবাই জানি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটা একটু মনোযোগ দিয়ে শুনেন, আর ক্লাসে মনোযোগ থাকলে উপকারটা আপনারই হবে। তৃতীয়ত, যেই ব্যক্তির বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ বা তথ্য আছে, অর্থাৎ যেই ব্যক্তি আমলযোগ্য অপরাধের জন্য তার বিরুদ্ধে অভিযোগ আছে, যেটার শাস্তি সর্বোচ্চ 7 বছর, কি সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড, সেই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। দ্বিতীয়ত, যেই ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে যে তার অপরাধের দরুন সে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ডে দণ্ডিত হবে, সেই ক্ষেত্রে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। 54 দ্বিতীয়। এখন এই দ্বিতীয়র মধ্যে কয়েকটা শর্ত আছে, একটু শর্তগুলা মনোযোগ দেন। যদি আপনার পরীক্ষার হলে প্রশ্ন আছে, এমসিকিউ প্রশ্ন আছে বা লিখিত প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারার শর্ত কয়টি, তাহলে কি দিবেন? ফৌজদারি কার্যবিধি 11টি। না, এটা তো শর্ত না ভাই। এই যে 54 ধারার যে 11টা, এটা কি শর্ত নাকি এটা হচ্ছে ক্ষেত্র? 11টা কি ক্ষেত্র নাকি শর্ত? ক্ষেত্র আর শর্ত। 11টা স্যার ক্ষেত্র, 11টা হবে ক্ষেত্র, আর এই যে 11টা 5টি ক্ষেত্র জায়গা। আর শর্ত হইছে 5টা। জি স্যার। শর্ত কয়টা? 5টা। এখন শর্তগুলো একটু মনোযোগ দেন, যে তাকে গ্রেপ্তার করবো কি কি কারণে। অপরাধ থেকে বিরত রাখা 1, অপরাধের সঠিক তদন্তের জন্য 2, অপরাধের সাক্ষ্য প্রমাণ বিনষ্ট হইতে ঠেকানোর জন্য 3, মামলার তথ্য জানে এমন সাক্ষীকে যাতে ভয় ভীতি প্রলুব্ধ করতে না পারে তার জন্য 4,
আর গ্রেফতার না করলে তার যথাসময়ে হাজির করা যাবে না, সেটা হলো 5। আমি আবার বলি, মনোযোগ দেন। পুলিশ কর্মকর্তা নিশ্চিতভাবে গ্রেফতার করা প্রয়োজন নিম্নলিখিত 5টি ক্ষেত্রে। ক বা 1, অপরাধ হতে বিরত রাখা। খ, অপরাধের সঠিক তদন্তের জন্য। গ, অপরাধের প্রমাণ বিনষ্ট থেকে ঠেকানোর জন্য। খ, মামলার তথ্য জানে এমন ব্যক্তিকে বা সাক্ষীকে ভয় ভীতি প্রলোভন পরিচিত বা প্রতিশ্রুতি হতে বিরত রাখার জন্য। অর্থাৎ একজন সাক্ষীকে যাতে সে কি করে, প্রলুব্ধ করতে না পারে, প্ররোচনা দিতে না পারে বা ভয় ভীতি প্রদর্শন করতে না পারে, এই জন্য। আর গ্রেফতার না করলে তারে যথাসময়ে আদালতে হাজির করা সম্ভব হবে না, সেই ক্ষেত্রে তাকে গ্রেফতার করবে। বুঝা গেছে? তারপরে হচ্ছে তৃতীয়ত, যেই ক্ষেত্রে পুলিশ অফিসার অভিযোগ আছে বা যুক্তিসঙ্গত বিশ্বাস করেন যে অপরাধী আমলযোগ্য অপরাধের জন্য তার শাস্তি 7 বছরের বেশি বা মৃত্যুদণ্ড হইতে পারে, সেই ক্ষেত্রে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করবেন। 54 তৃতীয়ত। তাহলে প্রথমত হইলো পুলিশ অফিসার সামনে আমলযোগ্য অপরাধ করলে। দ্বিতীয়ত হইল পুলিশ অফিসারের নিকট এইরকম অভিযোগ আছে, তথ্য আছে, যেই অপরাধের কারণে আসামির সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড হবে। তার শর্ত কয়টি? 5টি। তৃতীয়ত, যেই ক্ষেত্রে পুলিশ অফিসারের নিকট অভিযোগ আছে বা তথ্য আছে যে তার অপরাধের জন্য শাস্তি 7 বছরের বেশি বা মৃত্যুদণ্ড হইতে পারে, সেই ক্ষেত্রে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন। তৃতীয়ত। তারপর হচ্ছে চতুর্থ, আমরা সবাই জানি গড় ভাঙার যন্ত্রপাতি যদি পাওয়া যায়, সেই ক্ষেত্রে 5 নাম্বার সরকার কর্তৃক ঘোষিত অপরাধীকে। 6 নাম্বার চুরাই মাল পাওয়া যায়, সন্দেহ হয়, সেই রকম ব্যক্তিকে। সপ্তম পুলিশ অফিসারের কাজে বাধা প্রদানকারী ব্যক্তিকে। 8ম সশস্ত্র বাহিনী হতে পলায়ন করে এসেছে এইরকম ব্যক্তি। 9ম বিদেশে অপরাধ করে দেশে চলে এসেছে এইরকম ব্যক্তি। 10ম ফৌজদারি কার্যবিধি আইনের 565 3 উপধারার বিধান লঙ্ঘনকারী মুক্তিপ্রাপ্ত আসামিকে। 11 পুলিশ অফিসার হতে অনুরোধ পত্র পাওয়া গেলে। 11টা কি বোঝা গেছে? জি স্যার। তৃতীয়টা আবার বলেন একটু স্যার। তৃতীয় হচ্ছে, তৃতীয়টা স্যার ওই যে দ্বিতীয় এবং তৃতীয়টার সাথে একটা কম্পেয়ার করে দেন, 7 বছরের ইয়াটা একটু ইজি ভাবে নেওয়ার জন্য। ইজি ভাবে তো বলেই দিলাম, আর কি কম্পেয়ার করবেন? যে আপনার কাছে অভিযোগ আছে যে এটার শাস্তি সর্বোচ্চ 7 বছর, যেই অপরাধের শাস্তি সর্বোচ্চ 7 বছর, সেই ক্ষেত্রে আপনি তাকে 54 দ্বিতীয় গ্রেফতার করতে পারবেন। আর আপনার কাছে অভিযোগ আছে যেই অপরাধের জন্য আসামির শাস্তি হবে বা অভিযুক্তের শাস্তি হবে 7 বছরের বেশি বা মৃত্যুদণ্ড হইতে পারে, সেই ক্ষেত্রে আপনার তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন। ওইটা বেশি এবং মৃত্যুদণ্ড দুইটার কথা বলছে আর কি। হ্যাঁ, 7 বছরের বেশি মৃত্যুদণ্ড পর্যন্ত, আর এটা হচ্ছে সর্বোচ্চ 7 বছর দ্বিতীয়ত। এইটাই ঠিক আছে। আপনি কইছিলেন মনোযোগ কই আছিল আগে? না না, এটা আগে ইয়া ছিল যে মৃত্যুদণ্ডের জন্য, এটা আবার আরেকটু জিজ্ঞেস করলাম আর কি, ওই যে 7 বছরের বেশি বাট ওই যে কারাদণ্ড যেটা, সেটার জন্য। ঠিক আছে। তারপর হচ্ছে পুলিশ অফিসার হতে অনুরোধের ক্ষেত্রে একটা শর্ত থাকে। শর্তটা কি? অনুরোধ পত্রে ব্যক্তির পরিচয়, অপরাধ, গ্রেফতারের কারণ উল্লেখ থাকবে। প্রতীয়মান হয় যে অনুরোধকারী অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতাবান। প্রতীয়মান হয় অনুরোধকারী বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতাবান। এতে কি বোঝা গেল? অর্থাৎ যিনি রিকোয়েস্ট করবেন তিনি যেন অবশ্যই বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতাবান অফিসার হন। এই বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতাবান, এই কথাটা বলতে কি বুঝাইলো শর্তের ক্ষেত্রে?
অবশ্যই এই যে রিকোয়েস্ট, এই রিকোয়েস্ট অবশ্যই ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রেরিত হইতে হবে। কারণ ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক যদি কোনো রিকোয়েস্ট প্রেরিত না হয়, সেই ক্ষেত্রে সে গ্রেপ্তার করতে বাধ্য নয়। এই ভারপ্রাপ্ত কর্মকর্তাটা কি স্যার এই ওসি টু আপওয়ার্ড একদম ম্যাজিস্ট্রেট পর্যন্ত? ওসি টু আপওয়ার্ড বলতে কি, মানে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতে যিনি দায়িত্বে থাকবেন তিনি হচ্ছে কি ভারপ্রাপ্ত কর্মকর্তা। এখানে কিন্তু কোনো পদবীর কথা, র্যাঙ্কের কথা বলে নাই। বুঝতে পারছি স্যার। এটা তো থানা ডিউটি অফিসারও হইতে পারে, যেহেতু ওই সময় সে থানার দায়িত্বে থাকে। যদি ওই সময় সিনিয়র কোনো অফিসার থাকেন তাহলে সেই ক্ষেত্রে এটা হইতে পারে। বুঝা গেছে? তারপরে হচ্ছে 54 শর্ট হাইফেন ক দ্বারা সংশোধিত অনুসারে গ্রেফতারের কারণ জানানো। যে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করেন সেই ব্যক্তিকে গ্রেফতারের কারণ জানাতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 54 শর্ট হাইফেন 54 ক। তাহলে গ্রেফতারের বিনা পরোয়ানায় গ্রেফতারের কারণ কাকে জানাবেন? যাকে গ্রেফতার করবে তাকে জানাতে হবে। অবশ্যই যিনি গ্রেফতার করবেন, যাকে গ্রেফতার করা হবে তাকে জানাবেন। 54 কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন। এই 54(2)-এ এই যে 5 এবং 8 আর 11 আর কি, হ্যাঁ, হুম। 5 এবং 8 ওই যে 54 যে আমরা যে 11টা কোটেশন পড়লাম না স্যার, 54 হ্যাঁ যে 1 থেকে 11টা, হ্যাঁ 1 থেকে 11টার মধ্যে 5 নাম্বার এবং 8 নাম্বার হ্যাঁ এবং সর্বশেষ 11 নাম্বার, হুম। মানে এই তিনটার ক্ষেত্রে কি আটক করা যাবে না আর কি আটক করা, প্রতিরোধমূলক, মানে প্রতিরোধমূলক আটক করার জন্য 54 ধারার যে 5, 8, 11, হুম। 11 ছাড়া ওই যে বাকি ধারা মতো কি আটক করা যাবে না আর কি? এই ধারার করে অধীনে দেবো বিনা পরামর্শ। প্রতিরোধমূলক আটক রাখার জন্য গ্রেফতার করতে পারবেন না, এটা কি বুঝাইলেন? হ্যাঁ হ্যাঁ, জি ওই স্যার, যে 5, 8, বাইরে বলেছি স্যার। আমি আপনারে বলি, 5 হচ্ছে সরকার কর্তৃক ঘোষিত অপরাধী। সরকার কর্তৃক ঘোষিত অপরাধীকে প্রতিরোধমূলক আটক করা হয় নাকি সে তো অলরেডি অপরাধী? অপরাধী, মানে এই তিনটা ছাড়া বলতেছি আর কি, তিনটার কথা এখানে ভেঙে বলা লাগবে কিনা 54(2)-এ? অবশ্যই 5, 8, 11। কোনো ব্যঙ্গে বলার কোনো দরকার নাই, হুম। কোনো ব্যঙ্গে বলার দরকার নাই। আপনি বাংতে যাবেন বিপদ বাড়াইবেন, বাঙ্গার কোনো দরকার নাই। বুঝা গেছে? তারপরে হচ্ছে 55 ধারা। পরীক্ষার হলে খাতার মধ্যে যত আপনি মনে করেন যে ব্যাখ্যা বিশ্লেষণ কম করবেন ততই আপনার জন্য সুবিধা। যদি আপনি প্রশ্নের মধ্যে পেছাইতে যান তাহলে আপনার নিজেরই ক্ষতি হবে, কারণ আপনি যখন প্রশ্ন পেছাইবেন তখন এটা খালি দ্বারা বাইর হইব, দ্বারা বাইর হইলে আপনার সময় যাইব, সময় গেলে আপনি 5টা প্রশ্নের আনসার করতে পারবেন না। অতএব পরীক্ষার হলে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, কম জিনিস দিয়ে যত বেশি বোঝানো যায় এটা সবসময় মাথায় রাখবেন। কম জিনিস দিয়া যত বেশি বোঝানো যায়, আর প্রয়োজনের অতিরিক্ত কোনো দ্বারা কোনো লেখা লিখতে যাবেন না। অর্থাৎ আপনাকে কর্তৃপক্ষ যাই বলছে শুধু তাই লিখবেন, এর বেশি আর কিছু লিখতে যাবেন না। এটার একটা শর্ট টেকনিক হইলো, আপনি কি করবেন, যখন কোনো প্রশ্ন আসে আপনি চিন্তাধারা করছেন যে আমি একবারে কম করে লিখবো, তাহলে আপনি প্রথমে লিখে দিবেন, উত্তর তো লিখলেন যে 1 নং প্রশ্নের উত্তর ক লিখলেন, লিখেই আপনি শুরু করবেন প্রশ্নানুসারে। অর্থাৎ আপনি প্রশ্নে যা দিচ্ছেন আমি তার উত্তরই দিচ্ছি। বুঝা গেছে? প্রশ্নানুসারে দিয়া শুরু করবেন, দিয়া আপনি ওই সংশ্লিষ্ট ধারাটা শুধু ব্যবহার করে দিবেন, শেষ, আর কোনো কথা নাই। বুঝা গেছে? স্যার প্রশ্ন অনুসারে যে কথাটা বললেন, তাইলে আর ওই যে উপরে যে আমার প্রশ্নটা করলো ওইটা লিখতে হইতেছে না নাকি? না,
আপনি ওই যে ব্যাখ্যা যখনই আপনি প্রশ্নানুসারে দিয়ে দিবেন, আপনি উত্তরটা লিখবেন কি, যেমন মনে করেন যে কয়ের অপরাধ, হয়ের অপরাধ, গয়ের অপরাধ, ঠিক আছে, উত্তর যা সালে মানে লিখবেন যে প্রশ্নানুসারে দিয়ে এত দ্বারা মোতাবেক ক এই অপরাধ করছে, খুনের দায়ে দায়ী হয়েছে, ক এই নরহত্যার দায়ে দায়ী হয়েছে, চ চুরির দায়ে দায়ী হয়েছে, জাস্ট খালি এটুকু লিখে দিয়ে দিবেন। এটা হচ্ছে শর্ট টেকনিক। তাহলে এটা তো স্যার এটা কি স্যার এই যে কি বলে রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে কি স্যার এভাবে দেওয়া যাবে? এখন তো আমি তো আপনাদের তো এখন প্রশ্ন দেখাইতে পারতেছি না। আচ্ছা, যেহেতু এটা আলোচনা শুরু করছেন, আপনারা একটু থাকেন, আমি একটু আপনাদের আমার স্ক্রিন একটা শেয়ার করি, হ্যাঁ। স্যার প্রয়োজনে স্ক্রিন শেয়ার না করে প্রয়োজনে স্যার আমাদের একটা প্রশ্ন এরকম আঙ্গিকে দিয়ে দিলেন গ্রুপের মধ্যে, আমরা দেখে নিলাম। না, আমি ওই যে আপনাদের জন্য যে বইটা রেডি করতেছি ওইটা যদি আপনাদের একটু দেখাই দিই তাহলে হয়তো বা আপনারা একটু সুবিধা পাবেন আর কি। দেখা যায়? জি স্যার, দেখা যায়। দেখা যায়। দেখা গেলে আপনারা একটু লাইনে থাকেন। এই যে এখানে প্রশ্নটা কি লেখা আছে এটা একটু পড়তে পারবেন? 138 নম্বর প্রশ্ন। 138 নং প্রশ্ন। ক খ গ ঘ চার বন্ধু ক বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য প্রস্তুতি নেয়। খ উক্ত বিষয় জেনে গোপন করে। গ ও ঘ অস্ত্র দিয়ে ককে সাহায্য করে। ক খ গ ঘ এর অপরাধ আলোচনা করুন। এরপরে উত্তরটা পড়েন। উত্তর প্রশ্নানুসারে ক বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতি নিয়ে দণ্ডবিধি আইনের 121 ধারা মোতাবেক অপরাধের জন্য দণ্ডিত হবে। খ বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতির সংবাদ যেন গোপন করে দণ্ডবিধি আইনের 121 ক ধারা মোতাবেক অপরাধের জন্য দণ্ডিত হবেন। এবং গ ও ঘ বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতির জন্য ককে অস্ত্র দিয়ে সাহায্য করে দণ্ডবিধি আইনের 122 ধারা মোতাবেক অপরাধের জন্য দণ্ডিত হবেন। দণ্ডবিধি আইনের 121 ক ও 122 ধারা। কি বোঝা গেল? না, ঠিক আছে, সঠিক। প্রত্যেকটা ব্যক্তির অপরাধ বিশ্লেষণ করা হয়েছে আলাদা আলাদা ভাবে। আমি কি এখানে গান কিছু গাইছি? না, কোনো গান গাইছি না। প্রশ্নের মধ্যে যা দেওয়া আছে আমি জাস্ট খালি এই প্রশ্ন থেকে আমি সঠিক ধারাটা ধরাই দিছি, এই হচ্ছে আমার কাজ। খুব সুন্দর হয়েছে স্যার প্রশ্নটা। ঠিক আছে, তো এই জন্য মনে হয় যে আমি ইদানিং একটু বেশি সময় দিচ্ছি, কারণ এই যে এটা লিখতে গিয়ে আমার মাজার অবস্থা মনে হয় যে একবারে খারাপ। না, সারাদিন সুন্দর হয়েছে তো, আসলে দারুণ হয়েছে। সারাদিন অফিস করিয়া এই নোট আবার তৈরি করা মনে হয় যে আমার মাজার অবস্থা ইদানিং খুব বেগতিক খারাপ যাচ্ছে। আবার সকালে ব্যাচ, আবার রাতে 10টা থেকে আবার আমাদের জন্য খুবই ভালো হয়েছে স্যার, প্রশ্নটা খুবই ভাঙ্গি ভাঙ্গি দিচ্ছেন স্যার। এটা আপনাদের আর কি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই দিলাম যে প্রশ্ন লেখার নমুনা কিভাবে। এটা হচ্ছে শর্ট টেকনিকে লেখা। তারপরে হচ্ছে 55 ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 55 ধারা। ববগুরে অভ্যাসগত দর্শ প্রবৃত্তির ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তার করতে বা করাইতে পারেন। তাহলে 55তে বলছে ববগুরে অভ্যাসগত দর্শ প্রবৃত্তির ব্যক্তি। এখন যদি আপনাকে প্রশ্ন দেয় যে ববগুরে ব্যক্তিকে, অথবা একটা ডাকের প্রশ্ন দিল, ক নামক ব্যক্তি একজন ববগুরে যার জীবিকার কোনো নির্দিষ্ট পন্থা নাই, সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন কে? অফিসার ইনচার্জ, তদন্তকারী কর্মকর্তা, এএসআই, সকলেই। তাহলে উত্তর কি দিবেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা করতে পারেন। এখন যদি আপনারা এটা একটা ব্রড প্রশ্ন দেয় যে ববগুরে ব্যক্তিকে গ্রেফতারের বিধান কি, তাহলে কি লিখবেন? যার কোনো আয় ইনকামের কোনো সোর্স নাই এবং নিজস্ব কোনো স্থায়ী ঠিকানা নাই। ববগুরে ব্যক্তিকে গ্রেফতারের বিধান কি, এই 55 ধারা আপনাকে লিখতে হবে। ববগুরের ব্যক্তিকে গ্রেফতারের বিধান হচ্ছে 55 ধারা। ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতার করতে পারেন বা করাইতে পারেন।
তাহলে 55 বলছে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি নিজেও করতে পারেন বা করাইতে পারেন। কিভাবে করাবেন, কোন ব্যক্তিকে করাবেন? থানা এলাকার ভিতরে আমলযোগ্য অপরাধ করার উদ্দেশ্যে যে নিজের উপস্থিতি গোপন করে বা সাবধানতা অবলম্বন করে। উপস্থিতি গোপন করে বা সাবধানতা অবলম্বন করে, এই কথাতে কি বোঝা যায়? উপস্থিতি গোপন করা বা সাবধানতা অবলম্বন করা, এই কথাতে আপনারা কি উপস্থিতি কি গোপন বুঝলেন? করা বলতে সে এটা বোঝাচ্ছে যে সে যে মানে মানে সে যেখানে আসবে বা সে যে একটা অপরাধ করবে বাট তাকে কে দেখবে না, সে তাদের ছোঁয়ার বাইরে দেখার বাইরে থাকবে। আর সাবধানতা বলতে সে যেন কোনো প্রকারের অপরাধটা করার পরে তাকে কেউ আটক না করতে পারে, ওইটার পরিপ্রেক্ষিতে যে প্রস্তুতি গ্রহণ করা, এটাকে বোঝানো হয়েছে। না, এই নিজের উপস্থিতি গোপন বা সাবধানতা অবলম্বন বলতে এখানে বোঝানো হয়েছে যে অর্থাৎ সে মনে হয় যে আপনি যখনই তারে জিগাইবেন তখনই সে বলবে যে আমি এখানে বেড়াইতে আসছি। আপনি যখনই তারা জিজ্ঞাসা করবেন যে আপনি এখানে কি জন্য আসছেন, বলবে যে আমি বেড়াইতে আসছি। আপনি কি করেন, যে এখানে এই যে বেড়াইতে আসছি, তো এখানে তো আমি কাজ করি না, আমি তো কাজ করি হচ্ছে ঢাকা। অর্থাৎ সে তার পরিচয় আপনাকে কি করবে না, প্রকাশ করবে না। এটাই হচ্ছে গোপন করা বা সাবধানতা অবলম্বন করা। তারপরে হচ্ছে যার প্রকাশ্য জীবিকা নাই বা জীবিকার তথ্য দিতে পারে না। গতে হচ্ছে অভ্যাসগতভাবে গৃহভঙ্গকারী, চুর, চুরাই মাল গ্রহণকারী, অন্যের সম্পত্তি গ্রহণ ইত্যাদি ভয়ভীতি প্রদর্শন করে সেই ব্যক্তিকে। তাহলে এই যে দেখেন যে 3 নম্বরে যে কথাগুলো বলছে সেটা হচ্ছে কি, অভ্যাসগতভাবে ডাকাত, গৃহভঙ্গকারী, চুর বা চুরাই মাল গ্রহণকারী, অন্যের সম্পত্তি গ্রহণ করে বা আঘাত বা ভীতি প্রদর্শন করে, এই ব্যক্তিকেও কি করতে পারবেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজেও গ্রেপ্তার করতে পারবেন বা অন্য অফিসার দিয়েও সেটা গ্রেপ্তার করাইতে পারবেন। 55 কি বোঝা গেছে? তারপরে হচ্ছে 56 ধারা। এখন স্যার 56 পঞ্চান্নটা কি, 55 কি ক খ গ দিয়ে ভেঙ্গে না এক এক লাইনে লিখতে হবে লেখাগুলা, কোনটা দিলে না, ভালো হয়? আপনি কোনো সময় আপনি এক লাইনে কোনো লেখার চেষ্টা করবেন না। ক খ গ না দেন, ওই যে আমরা বিভিন্ন রোমান সংখ্যা ব্যবহার করি না বা স্টার ব্যবহার করি, হুম। ঠিক আছে? সব সময় আপনি প্রত্যেকটা লেখার ক্ষেত্রে চেষ্টা করবেন যে স্টার অথবা রোমান সংখ্যা দিয়ে স্টেপ বাই স্টেপ লেখার জন্য। তাহলে এটা আপনার জন্য একটা পজিটিভিটি বহন করে, কম জিনিসে বেশি দেখায়। তাহলে আমরা স্যার এখানে 55 মানে একটা রোমান সংখ্যা 1 দিয়ে ওই যে থানা এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি উপস্থিত গোপন করে সাবধানতা গ্রহণ করে, আর রোমান সংখ্যা 2 এ টু আমরা দিয়েন। দেখাইতে পারি যে কি যার কোনো জীবিকা নাই, নিজের সম্পর্কে সে কোনো সন্তোষজনক জবাব দিতে পারে না। তারপর রোমান সংখ্যা 3 তে গিয়ে আমরা বলতে পারি যে কি সে অভ্যাসগতভাবে ডাকাত, গৃহভঙ্গকারী, হ্যাঁ, চোরাই মাল চুরাই মাল গ্রহণকারী, গ্রহণকারী, অন্যের সম্পত্তি গ্রহণকারী উম, সেই ব্যক্তি। সেই ব্যক্তি এইভাবে দিলে হ্যাঁ, হয় আর কি, সুন্দর। হ্যাঁ, আপনি সবসময় চেষ্টা করবেন যে কোটেশন আকারে দেওয়ার জন্য, ঠিক আছে? কোটেশন নাম্বার অথবা ক খ গ অথবা কি স্টার দিয়ে দিয়া কলাম করে করে দিবেন। তাহলে কি হইব, জিনিসটা আপনার দেখতেও সুন্দর হবে আর বেশি দেখা যাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে 56 ধারা। থানার অফিসার ইনচার্জ বা তদন্তকারী কর্মকর্তা তিনি যদি নিজে গ্রেপ্তার না করতে পারেন তাহলে তিনি অধস্তন অফিসারকে দিয়ে গ্রেপ্তার করাইতে পারবেন। তবে গ্রেপ্তার করাইতে গেলে তখন তিনি লিখিতভাবে আদেশ দিয়ে তাকে গ্রেপ্তার করাইবেন। 56 ধারা। তাহলে 56 ধারা কি গ্রেপ্তার করার ক্ষমতা নাকি গ্রেপ্তার হস্তান্তরের ক্ষমতা? গ্রেপ্তার হস্তান্তরের ক্ষমতা। না, দুইটাই। দুইটাই দুইটাই, একটা লিখিত আদেশ দিয়ে উনি নিজে এবং জুনিয়রকে দিয়ে। এখন আপনি যে জুনিয়রে দিলেন সে কি গ্রেপ্তার করতে গেল না? আপনার আপনার যে জুনিয়র, আপনি অফিসার ইনচার্জ, আপনার যে জুনিয়রকে যে আপনি এটা দিলেন ক্ষমতাটা, সে তো এটা দিয়ে গ্রেপ্তার করতে গেছে। অর্থাৎ ওই যে 56তে লিখিত গ্রেপ্তারের, আদেশ দিয়ে। হ্যাঁ, গ্রেপ্তারের ক্ষমতা এবং হস্তান্তরের ক্ষমতা দুইটাই হচ্ছে 56। তারপরে হচ্ছে 57, পুলিশ অফিসারের সামনে যদি কোনো
আমলযোগ্য অপরাধ করে বা অভিযুক্ত হয়, পুলিশ অফিসার নাম ঠিকানা জানতে চায়, সে যদি নাম ঠিকানা না জানায় বা মিথ্যা নাম ঠিকানা দেয়, তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। তার নাম ঠিকানা সঠিক হইলে তার জামিন নিয়ে তাকে ছেড়ে দিতে পারবেন। তবে বিদেশি নাগরিকের ক্ষেত্রে বাংলাদেশের এক বা একাধিক ব্যক্তি মুচলেকায় জামিনদার হবেন। যদি সে 24 ঘন্টার ভিতরে মুচলেকা সম্পাদনে বা জামিনে ব্যর্থ হয়, তাহলে তারে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। 57। তাহলে 57 বিষয়বস্তু কি? যে পুলিশ অফিসারের সামনে যদি আমলযোগ্য অপরাধ করে নাম ঠিকানা না দেয় বা মিথ্যা নাম ঠিকানা দেয়, সেক্ষেত্রে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। নাম ঠিকানা সঠিক হইলে বা সে জামিন নিলে তাকে মুচলেকা নিয়ে মুক্তি দিবেন। তবে বিদেশি নাগরিকের ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের এক বা একাধিক ব্যক্তি জামিনদার হবেন। তৃতীয়ত, 24 ঘন্টার ভিতরে যদি সে জামিন বা মুচলেকা নিতে অসমর্থ হয়, সেই ক্ষেত্রে তাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন ফৌজদারি কার্যবিধি আইনের 57 ধারা। তারপর হচ্ছে 58 ধারা, বিনা পরোয়ানায় গ্রেফতার ক্ষমতাবান পুলিশ অফিসার আসামিকে অনুসরণ করে বাংলাদেশের যে কোনো স্থানে যেতে পারবেন। অর্থাৎ যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, অর্থাৎ আমার পুলিশ অফিসার যেই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, তাকে অনুসরণ করে বাংলাদেশের যে কোনো